করোনায় বাড়ছে শনাক্ত ও মৃত্যু, এরই মধ্যে গণপরিবহন ফিরছে আগের ভাড়ায়। ফলে সিট ফাঁকা রেখে বসা বা স্বাস্থ্যবিধি মানা কতটা সম্ভব হবে বা আদৌ সম্ভব হবে কিনা এসব প্রশ্নের সদুত্তর নেই কোনো। এরই মধ্যে করোনা পরীক্ষার সংখ্যা আগের চেয়ে কমছে। আর এদিকে নানা ধরনের পরস্পর বিরোধী বক্তব্যের জেরে বিতর্কিত দেশের স্বাস্থ্যমন্ত্রী। ওদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ নিয়ে সামাজিক গণমাধ্যমে ছড়ানো গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর এই পরিস্থিতির মধ্যেই খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার পরিবারের আবেদন নিয়েও সরগরম দেশের রাজনীতি। স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতার অভিযোগ, শিক্ষা খাতে অনিশ্চয়তা আর রাজনৈতিক ক্ষেত্রে টানাপোড়েন, সব মিলে করোনাকালে কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি, এসব জিজ্ঞাসা নিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জিতা ইসলাম। আর আমাদের আজকের বিষয় শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন চারজন অতিথি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মেজবা, এমপি, বিরোধী দলীয় হুইপ। রয়েছেন অধ্যাপক মেজবা কামাল, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক, বিএনপি। এবং রয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের চারজনকে অনেক অনেক স্বাগত জনতন্ত্র গণতন্ত্রে। আসলে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল শুরুতেই, আমি যে প্রসঙ্গটি তুলতে চাই সেটি হচ্ছে যে আজ করোনায় মারা গেছে 32 জন, কিন্তু এর আগে গত 5 দিনই 40-এর ওপরে ছিল এই সংখ্যাটা। এবং এই অবস্থায় আসলে গণপরিবহন আগের ভাড়ায় যেহেতু ফিরছে এবং বলা হচ্ছে যে এই যে সিট ফাঁকা রেখে বসার বিষয়টি এটা আর সম্ভব না মানে মেনে চলা, এবং সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি কতটা মানা হবে, এই প্রসঙ্গটি নিয়েই যদি প্রথমে কথা বলি, আমি শুরুতেই অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মেজবার কাছে জানতে চাইব যে এখনকার যে পরিস্থিতি, এই অবস্থায় এই সিদ্ধান্ত নেওয়া বা এই সিদ্ধান্তে ফেরা, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে করোনা কালে আমাদের 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং করোনার শুরু থেকেই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় একটা এলোমেলো অবস্থার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। এবং এই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্যমন্ত্রী আমাদের এই করোনা পরিস্থিতিটা মোকাবেলা করতে তারা আসলে কোনোভাবেই সঠিকভাবে সমন্বয় করতে পারেন। এবং এই স্বাস্থ্যমন্ত্রী আচ্ছা, একটু সমস্যা হচ্ছে। করোনা পরিস্থিতি আমি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর বিষয়ে জাতীয় সংসদে আমি বক্তব্যে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যে উনি আসলে এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারছেন না, উনাকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও দেওয়া। এবং করোনা কালে যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনি দেখবেন যে স্বাস্থ্যমন্ত্রী যেখানে এসে মানুষের সাথে কথা বলা দরকার, জেলার সাথে কথা বলার দরকার ছিল, সেখানে তিনি চলে গেছিলেন শুরুতে একবারে কোয়ারেন্টাইনের ভিতরে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি এসে মানুষের সাথে কথা বলেছেন, বিভিন্ন জেলায় কথা বলেছেন, প্রান্তিক মানুষের সাথে কথা বলেছেন, আমাদের সাথে কথা বলেছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কথা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী তার ন্যূনতম দায়িত্বটুকুও সেভাবে পালন করেন নাই প্রধানমন্ত্রী যেভাবে করেছেন। এর ভিতরে আবার এই স্বাস্থ্য খাতের দুর্নীতি, এগুলোর বিষয়গুলো আগ থেকেই আলোচিত হচ্ছিল। এই করোনা কালে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়গুলো আরো প্রকাশ্যে এসছে এবং আরো অনেক কিছু এই করোনাকালীন সময়েও দুর্নীতির বিষয়গুলো এখানে এসছে। কাজে এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে অন্য মন্ত্রণালয়ের কোনো সমন্বয় আছে কিনা এটি আমি জানি না। এবং শুরুতে একটি জাতীয় কমিটি করা হয়েছিল এবং আমরা ধারণা করেছিলাম যে এই করোনা কাল মোকাবেলার জন্য যে বিশেষজ্ঞদেরকে নিয়ে যে জাতীয় কমিটিটা গঠন করা হয়েছে, সেই জাতীয় কমিটি আর পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় হয়তো এই করোনা কালের পরিস্থিতি মোকাবেলায় কাজ করবেন। একবার আমরা স্বাস্থ্যমন্ত্রীর এক এক সময় এক একবার কথা শুনেছি, একবার তিনি বলেছেন যে উনাকে কোনো কিছুই এই কমিটি জিজ্ঞেস করে নাই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। আবার উনি কয়েকদিন আগে আবার বলেছেন যে করোনা নাকি বিদায় নিয়ে নিবে। তো এখন উনি কিভাবে বলেন, এটি কি আমাদের বিশেষজ্ঞদের সাথে কথা বলেন না উনি কোনো গায়েবী কথা বলেন, সেটিও আসলে মানুষ বুঝতে পারছেন। এবং এই সমস্ত কিছু মিলিয়ে আমরা আসলে এই মুহূর্তে জাতীয়ভাবে যে গাইডলাইনটা দরকার করোনা মোকাবেলার জন্য, সেটা সঠিকভাবে সুনির্দিষ্টভাবে সেই গাইডলাইনটা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে।
আচ্ছা, এই প্রসঙ্গে অধ্যাপক মেজবা কামালের কাছে জানতে চাইবো, আসলে এই স্বাস্থ্য খাতের সমন্বয়হীনতার বিষয়টি আমরা অনেক দিন থেকেই শুনছি, যেটি পীর ফজলুর রহমান মেজবাও বলছিলেন যে করোনায় এসে আসলে বিষয়টি অনেক বেশি প্রকট আকার ধারণ করেছে এবং অনেক বেশি সম্মুখে এসছে, মানুষ জানছে। তো এই সমন্বয়হীনতা থেকে আসলে, এবং এই যে দুর্নীতির বিষয়গুলো বারবার আসছে প্রতিটি ক্ষেত্রে, স্বাস্থ্য খাতের এই দুর্নীতি এবং এই সমন্বয়হীনতা এই মুহূর্তে আসলে করণীয় কি, আপনার কি মনে হয়? আচ্ছা, শুধু স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতা নয়, স্বাস্থ্য খাতে আসলে অযোগ্যতা কাজ করছে এবং মানে এখানে এই মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ে অযোগ্যতাটা সর্বোচ্চ, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে সমস্ত কথাবার্তা বলছেন সেই কথাবার্তাগুলো কমন সেন্সের মধ্যেও পড়ে না, কমন সেন্সকে অতিক্রম করে যায়। একটা সাধারণ মানুষের সাধারণ যে বোধ বুদ্ধি বিবেচনা থাকে, সেই বোধ বুদ্ধি বিবেচনা মনে হয় থাকে না। এবং তিনি যখন সর্বোচ্চ জায়গায় থাকেন তখন, এবং এর সাথে দেশের এই যে 16 কোটি মানুষের ভাগ্য জড়িত, কেননা এই করোনা একটা গ্রেট লেভেলার, এটা সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষকে এটা স্পর্শ করতে পারে, মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। কাজে সেরকম একটা অবস্থায় করোনার মতো রোগকে যখন মোকাবেলা করতে হচ্ছে শুধু বাংলাদেশকে না, গোটা পৃথিবীতে, তখন আমাদের যিনি আপনার ড্রাইভিং সিটে বসবেন তাকে তো গাড়িটা চালানোর মতো যোগ্য হতে হবে। তো সেটা যদি না হয় তাহলে আমাদের এই করোনা গাড়ি স্বাস্থ্য মন্ত্রণালয় কোন দিকে নিয়ে যাবে আমি জানি না। এটা নিয়ে আপনার আসলে খুবই মানে গোটা দেশবাসী আমার কাছে মনে হয় যে এই বিষয়টা বোঝে এবং এই বিষয়টা নিয়ে আসলে আমি মনে করি যে একটা মানে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। যেমন ধরুন মানে মানে তিনি যে সমস্ত কথাবার্তাগুলো বলেন এগুলো তো এখন করোনা বচন নামে প্রসিদ্ধি অর্জন করেছে। এবং এই কদিন আগে শুনলাম যে তিনি বললেন যে ওষুধ মানে তৈরি হোক বা না হোক, বাংলাদেশ থেকে কে করোনা এমনি বিদায় নেবে। তো এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু গভীর আপনার এর একটা পলিসি ইমপ্লিকেশন থাকতে পারে। যেমন ধরুন এখন কিন্তু মানে ওষুধ তৈরির জন্য সারা পৃথিবীতে বিভিন্ন দেশে অন্তত 150 প্রতিষ্ঠান চেষ্টা করছে বলে আমরা শুনেছি, এবং কে আগে করতে পারে, কে কত দ্রুত করতে পারে, কে কত ইফেক্টিভলি করতে পারে সেই চেষ্টাটা করছে। সেক্ষেত্রে করোনার ওষুধ আবিষ্কারের ব্যাপারে আমরা খুব একটা এগোতে পারিনি, সেটা নাও পারতে পারি, আমাদের দেশে হয়তো সেই সুযোগ সুবিধাগুলো সেভাবে নাই। কিন্তু আপনার যেটা হয়েছে যে অন্তত পক্ষে যেখানে ওষুধগুলো তৈরি হচ্ছে, যেমন রাশিয়া ইতোমধ্যে হয়ে গেছে, ব্রিটেনে পরীক্ষা চলছে, চীনে এগিয়ে গেছে অনেকটা, এরকম আপনার যে সমস্ত দেশগুলো এগিয়ে গেছে তাদের সাথে যোগাযোগ করবেটা কি, যোগাযোগের দায়িত্ব তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের, এবং সেই কাজটা করে যেন আমাদের দেশে যত তাড়াতাড়ি সম্ভব ওষুধটাকে আনা যায়, দরকার হলে যেন এখানে সেটা প্রোডাকশন যাওয়া যায়। আমেরিকায় যেমন মানে আপনার এটা এগিয়ে গেছে, এবং সেক্ষেত্রে তো বাংলাদেশের মানে 8টা ওষুধ কোম্পানি কাজ শুরু করেছে, এর মধ্যে 1-2 প্রোডাকশনেও চলে গেছে, সেটা ভালো। কিন্তু আপনার মানে আরো যেগুলো আছে কোনটা যে কাজে লাগবে, কতটুকু কাজে লাগবে, হ্যাঁ, করোনার তো সবগুলো আপনার প্রকার এক প্রকার না, কাজে এক ওষুধ সব প্রকারের জন্য কাজ নাও করতে পারে। কাজে একই অসুখের জন্য মাল্টিপল টাইপ অফ মেডিসিন দরকার হয়, কোনটায় কাজ করে ডাক্তাররা দেখেন। সেই জন্য আপনার যেটা দরকার ছিল যে এখন এই যে ওষুধগুলো আবিষ্কার হচ্ছে বিভিন্ন জায়গায়, এই ওষুধগুলো আনার প্রচেষ্টাটা তো জোরদার করতে হবে। এখন যখন স্বাস্থ্যমন্ত্রী বলেন যে আপনার মানে মানে করোনা এমনি এমনি চলে যাবে, হ্যাঁ, এখানে আপনার এটা আসলে ওই যে কথাটা পীর মেজবা এমপি বলছিলেন যে এটা মানে গায়েবী কথার মতো হয়ে যাচ্ছে, এগুলো যখন আপনার আমাদের পলিসি ডিকটাম হয়ে যায় তখন কিন্তু গোটা দেশবাসী ভয়ানক বিপদের মধ্যে পড়ে। চিন্তা যে এটা একটা দিক। আরেকটা হচ্ছে স্বাস্থ্য খাতের দুর্নীতির যে বিষয়টা, এটা তো বহুল আলোচিত, এটা নিয়ে বহু কথা হয়েছে, কিন্তু কার্যকর কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমি জানি না। তবে আপনার যেটা আমি বলবো যে সেটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির প্রাণ কেন্দ্রে কিন্তু আমি দেখেছি যে নানান ভাবে নানান জনকে দায়ী করা হচ্ছে, কিন্তু আমরা যে সমস্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ে কথার পাশাপাশি একটু শিক্ষা মন্ত্রণালয়ের কথা আমরা জানতে চাইবো, আপনার কাছে আবারও ফিরবো, আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো। এবার একটু আমরা শামা ওবায়দের কাছে যেতে চাই, সাংগঠনিক সম্পাদক বিএনপি।
আপনার কাছে যেটি জানতে চাইবো, এই যে এই মুহূর্তে যেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে বিএনপি নেত্রী স্থায়ী মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়েছে তার পরিবার, এবং এটি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। এই প্রসঙ্গে আপনার বক্তব্য জানতে চাচ্ছি যে এই পর্যায়ে খালেদা জিয়ার স্থায়ী মুক্তির বিষয় আসলে এটা নিয়েও কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলামের একটি বক্তব্য শুনেছি যে এটি সম্পূর্ণভাবে পারিবারিক সিদ্ধান্ত, দল এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। আপনার বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা যে বিষয়ে আলোচনা সূত্রপাত করেছেন, করোনার সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির কোনো সম্পর্ক আপাতত দেখছি না। এখানে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো বক্তব্যটা দিয়ে দিয়েছেন, যেহেতু এটা পারিবারিক বিষয়, সেখানে আমার দলের কর্মী হিসেবে খুব একটা বক্তব্য থাকার কথা নয়। তবে আমি একটি কথাই বলতে চাই যে উনি যদিও বা বাড়িতে আছেন, কিন্তু করোনার কারণে, কোভিড-19 কারণে উনি যেই টেস্টগুলো ওনার করা প্রয়োজন ছিল এই কয় মাসে, সেটা করা যেতে পারেনি। সেই কারণে অবশ্যই ওনার চিকিৎসার দরকার আছে এবং ওনার বাড়ি থেকে বেরিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে সেই সুযোগটা উনি পাচ্ছেন না। আর ওনার স্থায়ী জামিনের অবশ্যই সারা দেশ চায়, আমাদের প্রত্যেকটি কর্মী, বাংলাদেশের জনগণ চায় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে জনগণের মাঝে আবার ফিরে আসুক। সুতরাং স্থায়ী জামিনটা ওনার প্রাপ্য দেশের নাগরিক হিসেবে, এবং সেটাই ওনার পরিবার থেকে দেখা হচ্ছে। এর আগেও ওনার যেই প্রক্রিয়ায় উনি মানে বেরিয়েছেন, সেটাও পারিবারিক একটা এখন একটা ইনিশিয়েশন ছিল। সেই ক্ষেত্রে আমার আর তেমন কোনো বক্তব্য নেই। আমি যে বক্তব্যগুলো হচ্ছে এখন, সেখানে আমি একটু অ্যাড করতে চাই। দেশের নাগরিক হিসেবে যেটা আমি বলতে চাচ্ছি যে আমি দুজন যিনি বক্তব্য রাখলেন, দুজনের সাথেই আমি একমত যে সমন্বয়হীনতা তো আছেই, কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে একটা ভীতির ব্যাপার। আমি গতকালকেই আমার গ্রাম থেকে আসলাম, আমার এলাকায় গিয়েছিলাম। এমনিতেই তো গ্রামাঞ্চলে আপনারা জানেন যে এমনিতেই আমাদের দেশের মানুষের একটু সচেতনতা কম করোনার ব্যাপারে। সেক্ষেত্রে এখন আবার যেটা হচ্ছে যে এখন অনেকেই বলছে করোনার সময় এটা হয়েছিল, করোনার সময় মানে এখন মানুষের এমন একটা ভাব যে করোনা চলে গেছে। এবং সরকার, আমি মনে করি সরকারের বিভিন্ন সমন্বয়হীনতা, অদক্ষতা এবং বিভিন্ন রকম ভুল প্ল্যানিং এর কারণে আমাদের দেশের জনগণকে আমরা একটা বিপদের মুখে সরকার ঠেলে দিচ্ছে। এখন এই যে দেখেন, আপনি এখন বাসের কথা বললেন যে ওখানে স্বাস্থ্যবিধি মানা সম্ভব না। এতদিন এই গত 6 মাস যে মানা হয়েছে কিনা সেটা কে দেখেছে? আপনার মার্চ মাস থেকে এই অগাস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত বাস কিভাবে চলেছে, বা বাস, ট্রাকে, ফেরি ঘাটে, বিভিন্ন জায়গায় যেখানে যে পাবলিক যে যানবাহনগুলো আছে, সেগুলোতে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে নাকি, বা স্বাস্থ্যবিধি মেনে ওই গাড়িগুলো চালানো হচ্ছে নাকি, সেগুলো কে দেখেছে? সরকারের কোন লোকটি গিয়ে সেটা দেখেছে? কেউ দেখে নাই। আপনি লকডাউন, আপনি যদি বলেন বিজ্ঞান ভিত্তিক কোনো সিদ্ধান্ত বা বিজ্ঞান ভিত্তিক কোনো পরিকল্পনা এখন পর্যন্ত সরকার নিতে পারে নাই। আজকে লকডাউন যেসব দেশে আমরা করেছে সাকসেসফুলি, সেসব দেশে কিন্তু একটা বিজ্ঞান ভিত্তিক লকডাউন হয়েছে। আমাদের দেশে তথাকথিত লকডাউন হয়েছে, সাধারণ ছুটি ছিল, সাধারণ ছুটিতে মানুষজন ঘোরাফেরা করেছে, কক্সবাজার গেছে, সবই হয়েছে, কিন্তু আমরা কিন্তু জনগণ মানুষকে সচেতন করতে, আমাদের দেশে আসলে লকডাউন শব্দটা ব্যবহারই করা হয়। এখনো যে করোনা আছে, আপনি নিজেই বলেছেন যে আজকেও 32 জন না 33 জন লোক মারা গেছে, প্রতিদিন আমরা প্রাণ হারাচ্ছি। সেই জিনিসটা কিন্তু, হ্যাঁ, আমাদের জীবিকার প্রয়োজন আছে, আমাদের বাইরে বেরোতে হবে, আমাদের কাজ করতে হবে, কিন্তু একই সাথে আমাদের জনগণকে করোনার সময় এখনো যে করোনাটা আছে, এবং অনেক বিশেষজ্ঞরা বলছেন শীতকালে আরো প্রকট ভাবে ফেরত আসতে পারে, এই জিনিসগুলো মাথায় রেখে জনগণকে সচেতন করা, জনগণকে 100% ভাবে নিরাপদে রাখার যে চেষ্টাটা, সেটা ব্যর্থ। আর স্বাস্থ্যমন্ত্রীর কথা কি বলবো, হি হ্যাজ বিকাম আ জোক অফ দ্য কান্ট্রি। উনি একটা জোকে পরিণত হয়েছে। উনি ডিজিকে আমরা পদত্যাগ করতে দেখেছি, ডিজিকে বরখাস্ত করা হয়নি, কিন্তু সেই ডিজির নামে কিন্তু একটা জিডি হয়নি, একটা মামলা হয়নি। আপনার ওই ডিজিকে ধরে এনে বা ওনাকে ওনার নামে মামলা দিয়ে ওনাকে কোনো প্রশ্ন উত্তরের সম্মুখীন কিন্তু করা হয় নাই। আজকে ডিজি পদত্যাগ করেছে, কিন্তু মন্ত্রী বহাল তবিয়তে আছে। আমরা বিভিন্ন দেশে করোনাকালীন সময় আমরা বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীদেরকে পদত্যাগ করতে দেখেছি, কারণ তারা মনে করেছে তারা ব্যর্থ, তাদের জনগণ মনে করেছে তারা ব্যর্থ।
আচ্ছা, এই প্রসঙ্গে আমি যদি একটু অ্যাডভোকেট আফজাল হোসেনকে জিজ্ঞেস করি, আমি আবার আসবো আপনার কাছে শামাওয়াত, অ্যাডভোকেট আফজাল হোসেনের কাছে যেতে চাই। এই যে স্বাস্থ্যমন্ত্রীর নানাভাবে বিতর্কিত হওয়ার বিষয়টি আসছে, আসলে আওয়ামী লীগের সিনিয়র নেতারাও অনেকেই বলছেন যে এই যে স্বাস্থ্য খাতে দুর্নীতি এবং স্বাস্থ্য খাতে যে সমন্বয়হীনতা, সবকিছুর দায় আসলে স্বাস্থ্যমন্ত্রীর ঘাড়েই বর্তায়। তো এই অবস্থায় অনেকেই পদত্যাগ দাবি করছেন। তো এখন করোনাকালে তার পদত্যাগ করার মধ্য দিয়ে আসলে পদত্যাগ সম্ভব কিনা এবং এর মধ্য দিয়ে আরো কোনো সংকট তৈরি হতে পারে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আগস্ট মাস শোকের মাস, এবং এই মাসে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হারিয়েছি, তার পরিবারের সদস্যদের হারিয়েছি, এবং এই মাসে আরো অনেক ঘটনা প্রবাহ ঘটেছে। বিএনপি জামাতের সেই সময় 21 আগস্টে হত্যা হয়েছে, 500 স্থানে মামলা হয়েছে, আইবির রহমানের মতো মানুষকে হত্যা করা হয়েছে। সুতরাং একেবারে মানে বিয়োগান্তক একটা ঘটনা এই মাস হয়েছে, এবং সেই কারণে সেই সকল যারা জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কথাগুলো বলছি। তো এখানে আসলে 3 জন সহ আলোচক, মেজবাহ স্যার উনি তো শ্রদ্ধ ব্যক্তিত্ব আলোচনা করেছেন, আমাদের অন্যান্য যে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামাওয়াত আলোচনা করেছেন। তবে আমি যেটা মনে করি যে করোনা তো মার্চ মাস থেকে আমাদের এখানে করোনার সে প্রকোপ শুরু হয়েছে, এবং আজকে আগস্ট মাসের শেষ পর্যায়ে, এবং এর মধ্যে এই যে সমন্বয়হীনতার কথা বলা হচ্ছে, অদক্ষতা অথবা অন্যান্য বিভিন্ন রকমের অভিহিত করা হচ্ছে আসলে, এবং স্বাস্থ্যমন্ত্রীকে ব্যবচ্ছেদ করা এ তো একেবারে অনেক দিন থেকেই শুরু হয়েছে, এবং এগুলো নিয়ে আমি মনে করি যে এই মুহূর্তে আলোচনার অবকাশ আছে বলে আমি মনে করি না। কারণ করোনা কি শুধুই স্বাস্থ্য খাতের বিষয়? করোনা আমাদের জীবন জীবিকার এমন কোনো বিষয় নাই যেখানে টাচ না করেছে। সেখানে শিক্ষা, শ্রম, তারপরে কাজ, তারপর অন্যান্য যে বিষয়গুলো, মানে আমাদের প্রাত্যহিক জীবনের যা কিছু রুটি রুজির সমস্ত কাজের সাথে কিন্তু করোনা যদিও স্বাস্থ্যগত বিষয় কিন্তু যেটি আঘাত করেছে সবটি জায়গায়। সুতরাং সমন্বয়হীনতার কাজটি যদি বলেন ওই একটি জায়গায় একটি মন্ত্রী অথবা একজন স্বাস্থ্য খাত এটি নিয়ে আলোচনা করলে আলোচনাটা একটু অসম্পূর্ণ থেকে যায়, এবং তাহলে কিন্তু একটু ভুল বোঝার অবকাশও থাকে। এবং এই যে সামগ্রিক বিষয়টি এটি কিন্তু একটা মন্ত্রণালয়ের বিষয় না, এবং এটি আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ ডক্টর শেখ হাসিনা অহর্নিশি পরিশ্রম করে যাচ্ছেন, এবং দিবারাত্র পরিশ্রম করে সমস্ত সমন্বয়গুলো করছেন, এবং সেখানে কিভাবে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা যায়, অথবা এখানে রুটি রুজি কিভাবে সমন্বয় করা যায়, জীবন জীবিকার সমন্বয় করা যায়। এবং সেই কারণে আমরা দেখি যে গত কালকেও তিনি কিন্তু বাংলাদেশের প্রায় অনেকগুলো জায়গায় বিদ্যুতের সে কিন্তু অনেক কেন্দ্র উদ্বোধন করেছেন, 2টি বিদ্যুৎ কেন্দ্র, 11টি গ্রিড কেন্দ্র, 6টি সঞ্চালন লাইন, এবং 31টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত করেছেন। এছাড়াও আমরা দেখি যে সরকারের নানামুখী উদ্যোগ কিন্তু প্রতি মুহূর্তে চলছে। তবে আমি যেটি মনে করি যে এখানে সমন্বয়হীনতার কোনো অভাব নাই, কারণ সমন্বয়হীনতা যদি বলেন সেটা তো সারা পৃথিবীতেই একটা সময় প্রথম দিকে ছিল, অথবা সেই জিনিসটি অনেকেই হিমশিম খেয়েছে। আমাদের মতো দেশ তো আপনি বাদই দেন, কিন্তু অনেক উন্নত দেশও কিন্তু এই করোনার আঘাত সেটি কিভাবে যে মোকাবেলা করেছে সেটি আমরা তো বিভিন্ন পত্র পত্রিকা অথবা মিডিয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আজকে আমরা যেহেতু কেউ এখানে স্বাস্থ্য বিশেষজ্ঞ নই, এবং আমি নিজেও স্বাস্থ্য বিশেষজ্ঞ নই, সুতরাং করোনা শীতকালে আসবে না বসন্তকালে আসবে এটি অনুমান নির্ভর, এবং করোনা সম্পর্কে ইতিমধ্যে যত রকমের বক্তব্য কোনোটাই কিন্তু আমরা স্বতঃসিদ্ধ না। তবে আশার কথা যে কিছু ভ্যাকসিন অথবা ওষুধের ব্যাপারে ট্রায়ালে অনেক দূর এগিয়েছে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু সরকার কিন্তু বসে নেই। আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব তিনি কিন্তু আসলেন। অ্যাডভোকেট আফজাল হোসেন, আমরা আসবো আবার আপনার কাছে। একটু অধ্যাপক মেজবা কামালের কাছে আবার যেতে চাই। আমরা শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে কথা বলছিলাম। আসলে স্বাস্থ্য, শিক্ষা, রাজনীতি সব ক্ষেত্রে এক ধরনের টানাপোড়েন দেখা যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার কথা বিশেষ করে বলতেই হয়, কারণ প্রতিটি পরীক্ষা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল, ক্লাস আসলে খুলবে কিনা সেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল। এখন একটি তারিখ বলা হয়েছে যে 3রা অক্টোবর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আবার এই যে এইচএসসির তারিখ নিয়ে এক ধরনের
আবারও এক ধরনের দ্বিমত তৈরি হয়েছে এবং অনিশ্চয়তা দেখা দিয়েছে। অভিভাবকরা অনিশ্চয়তায় রয়েছেন, শিক্ষার্থীরা অনিশ্চয়তায় রয়েছেন। আসলে শিক্ষা ব্যবস্থা এই যে করোনাকালে এক ধরনের সার্বিকভাবে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই জায়গা থেকে আসলে মানে মুক্তির উপায়টা কি, আর কোন সিদ্ধান্ত নিলে সেটি সঠিক মনে হতে পারে? জি, আমি প্রথমত বলবো যে দেখুন, মানে স্বাস্থ্য খাতে আমাদের যে মানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বা আপনার তার মন্ত্রণালয়ের যে মানে ব্যর্থতা, সেই ব্যর্থতাটা কিন্তু আপনার মানে আচ্ছা, আমার শুনতে সমস্যা হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি আবার বলি। হ্যাঁ, অধ্যাপক শুনতে মিসবাহ পাচ্ছেন? কামাল। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো অধ্যাপক মিসবাহ হ্যালো, কামাল শুনতে আবার পাচ্ছেন কি আমাকে? একটু বলেন। জি। জি, হ্যাঁ, আমি বলছিলাম যে আপনার মানে স্বাস্থ্য খাতে আমরা যে অব্যবস্থা দেখছি, হ্যাঁ, আমাদের শিক্ষা খাতের কিন্তু চিত্রটা সেরকম নয়। হ্যাঁ, শিক্ষা খাতে আমরা দেখছি যে আপনার প্রথম থেকেই যথেষ্ট সাবধানতা অবলম্বন করা হয়েছে। একেবারে করোনার প্রকোপ শুরু হওয়ার সাথে সাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটা সময়ের পরে আমরা দেখেছি যে আপনার আমাদের যে বর্তমান আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে ডিজিটালাইজেশন কর্মসূচি শুরু করেছিল, সেই ডিজিটালাইজেশন কর্মসূচিটা যে কতটা যথার্থ এবং কতটা সুদূর প্রসারী পরিকল্পনা থেকে করা হয়েছিল, তার বাস্তব প্রয়োগ কিন্তু আমরা দেখতে শুরু করেছি। এবং আপনি স্কুল বললেন, কলেজ বললেন, বিশ্ববিদ্যালয় বলেন, সর্বপরিসরে কিন্তু আপনার ডিজিটাল মাধ্যমে ক্লাস শুরু মোটামুটি ভাবে হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে আমাদের যে দক্ষতা, তো ধরেন সামান্য ছিল, সর্বক্ষেত্রে দক্ষতা ছিল এটা তো বলা যাবে না, কিন্তু আপনার সেই দক্ষতারও কিন্তু একটা উন্নয়ন এই গত কয়েক মাসের মধ্যে হয়েছে। এই যে আমি বা আমার মতো যারা শিক্ষক, তারা কিন্তু অনেকেই আমরা অনেক জিনিসের সাথে পরিচিত ছিলাম না। এই যে জুম প্ল্যাটফর্ম, এটা আমি আগে কখনো ব্যবহার করিনি, কিন্তু এখন তো আমরা দিব্যি করছি, আমরা ক্লাসও নিচ্ছি এতে। এবং আপনার আরো যে বিভিন্ন বিষয়গুলো, সেগুলো আমরা আপনার গুগল ক্লাসরুম এবং ইত্যাদি ইত্যাদি এগুলো করে আমরা ক্লাস নিচ্ছি। তো ফলে আপনার যেটা হয়েছে যে এক্ষেত্রে আপনার একটা প্রধান সমস্যা যেটা ছিল, সেটা হচ্ছে যে আপনার যে ডিভাইস যেগুলো আপনার, সেই ডিভাইসটা স্বল্প মূল্যে ছাত্রদের কাছে, শিক্ষকদের কাছে অ্যাভেলেবল করার একটা বিষয় কিন্তু খুব মারাত্মকভাবে অনুভূত হচ্ছিল। এবং ইন্টারনেটের মূল্য, এটা কিন্তু ছাত্রদের কাছে আপনার তাদের ক্রয় সীমার বাইরে অনেক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। তো এই বিষয়টা নিয়ে বিভিন্ন পর্যায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং আমি দেখেছি যে আমাদের শিক্ষামন্ত্রী দীপুমণি, তিনি কিন্তু ইতোমধ্যে একটা ঘোষণা দিয়েছেন যে সামনের মাসের প্রথম সপ্তাহে তারা একটা সিদ্ধান্ত দিতে পারবেন যে স্বল্প মূল্যে ডিভাইস এবং ইন্টারনেট ছাত্রদের কাছে পৌঁছানোর ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে। তো আমি মনে করি এটা একটা খুব ভালো ব্যাপার হবে, এটা করতে পারলে খুবই ভালো ব্যাপার হবে এবং এটা নিশ্চয়ই সরকার করছে, তারা চিন্তা করছে। তারপরে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে ধরুন পরীক্ষা। পরীক্ষা একটা খুবই বড় বিষয়, কিন্তু আপনার পরীক্ষার বিষয়টা এখন মানে আমরা ইন্টারনেটে যেটা ক্লাস করছি, সেটা তো আপনার আসলে একেবারে যে ক্লাসগুলো আমরা যখন যেভাবে করি, সামনাসামনি বিকল্প আপনার ইন্টারনেটের মাধ্যমে হতে পারে না। এখনকার যে পরীক্ষাটা ওই নতুন পরিস্থিতিতে কিভাবে হবে সেটা নিয়ে একটা চিন্তা আছে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অতীতের অভিজ্ঞতা আছে। আমি তো, আমার মনে আছে যে আমি নিজে আপনার প্রমোশন পেয়েছিলাম, অটো প্রমোশন পেয়েছিলাম ৭১ বছরে, যখন আমাদের মুক্তিযুদ্ধের কারণে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি। তার বছর, ওই বছর মানে আমাদের ১৬ ডিসেম্বরে যখন দেশ মুক্ত হলো, তারপরে আমরা কিন্তু অটো প্রমোশন পেয়েছিলাম। এই যে অটো প্রমোশনের ব্যবস্থাটাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে সেই ক্ষেত্রে আপনার যেটা হতে, অথবা যদি হতে পারে যে যেটা আপনার 3 অক্টোবরে ক্লাসগুলো অধ্যাপক মিসবাহ কামাল, আমাদের ঠিক এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। আমরা আবার আলোচনায় ফিরবো, ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা আলোচনায় ফিরবো। শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি আমাদের আজকের বিষয়। বিষয়ে কথা বলতে 4 জন অতিথি রয়েছেন, আমরা তাদের সঙ্গে আবারও আলোচনায় ফিরতে চাই। দর্শক কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দর্শক, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমাদের আজকের বিষয় শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন 4 জন অতিথি। আমি এবার শুরুতেই শামা ওবায়দের কাছে যেতে চাই। যে প্রসঙ্গে এর আগেও কথা হচ্ছিল, যদিও
আসলে খালেদা জিয়ার বিষয়টি হয়তো প্রসঙ্গত নয় করোনার সঙ্গে, কিন্তু আমরা সার্বিকভাবে রাজনীতি নিয়ে কথা বলছি এবং বিরতিতে এই প্রসঙ্গতে কথা হচ্ছিল যে বিএনপি, এটি আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ হচ্ছে যে বিএনপি শুধু দোষ ধরার রাজনীতি করছে, তারা আসলে মাঠে নেই, তারা কোনো ধরনের কাজে নেই। এই প্রসঙ্গে আপনার বক্তব্য জানতে চাইবো। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনেকে এটিও বলছে যে যেহেতু এর আগেও এই প্রসঙ্গতেই দল এবং পরিবার থেকে দু ধরনের বক্তব্য পাওয়া গিয়েছিল, এবারও একই রকম হচ্ছে যে পরিবার যেটি বলছে, দল বলছে তারা কোনো সিদ্ধান্ত নেবে না। তো আপনাদের নেত্রীর বিষয়ে আপনাদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত কেন নেই? এই দুটি বিষয়ে যদি আপনার বক্তব্য তুলে ধরেন। প্রথম কথা হচ্ছে যে আপনারা যদি অন্য দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন, ওরা অন্য দেশগুলোর বিরোধী দলগুলো বা সাধারণ মানুষ কিন্তু সরকারের ক্রিটিসিজম করছে করোনার সময়। যেমন আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ধুয়ে দিচ্ছে ডেমোক্রেটরা এবং অন্য সাধারণ জনগণ তার করোনাকালীন সময় তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। আজকে ক্রিটিসিজম তো সরকারের হবে, সরকারে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ সরকারের ক্রিটিসিজম হবে না। কিন্তু আমি জানি না মেজবা সাহেবরা বা আফজাল সাহেবরা যারা আওয়ামী লীগ মাইন্ডেড বা আওয়ামী লীগ সরাসরি করেন, তারা কেন বোঝেন না বা দেখেন না যে মার্চ মাস থেকে কিন্তু বিএনপি প্রোঅ্যাক্টিভ হয়ে কিন্তু শেখ হাসিনা ঘোষণা দেওয়ার আগে, প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার আগে কিন্তু বিএনপি একটি প্রণোদনা প্যাকেজ সরকারের সমীপে, জনগণের সমীপে পেশ করেছিল। ঠিক আছে, এটা যখন শুরু হয় সরকারের ঘোষণার আগে, পরবর্তী সময় এবং সেই প্রণোদনায় যে প্যাকেজগুলোর পরামর্শ, বিএনপি তো সরকারে নেই, বিএনপি পরামর্শ দিতে পারে, আওয়ামী লীগ শুনবে কি শুনবে না, সরকার শুনবে কি শুনবে না তাদের ব্যাপার। কিন্তু বিএনপি আমার এদেশের কৃষি খাত, এদেশের প্রান্তিক জনগোষ্ঠী, এদেশের প্রবাসী আমাদের ভাই বোনরা, এদের সকলের জন্য ভিন্ন ভিন্ন ভাবে ক্যাটেগরিক্যালি প্রপোজাল দিয়েছে। সেটা সরকার শুনতে পারে নাই, সরকার সেটা শোনার ইচ্ছা নেই, শুনে নাই। বরঞ্চ আমি মনে করি সরকারের ক্রিটিসিজম গুলো নেওয়া উচিত, পজিটিভলি নিয়ে সেটা যদি আমলে নিত। আপনি বিএনপির কথা বাদ দেন, যে জাতীয় কমিটি ওনারা করোনার জন্য করেছে, সেই জাতীয় কমিটির যে সাজেশন প্রতিদিন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরকে দিচ্ছে, সেই সাজেশন গুলো যদি তারা শুনতো, তাহলে করোনাকালীন সময় তারা আরো বেটার ভাবে এই ক্রাইসিসটা হ্যান্ডেল করতে পারতো, কিন্তু তারা শুনছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার কথা বলেন, তাহলে অনেক কিছু রাজনীতির কথা যদি বলতে চান, অনেক কিছু বলা লাগে। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যে চ্যারিটেবল ট্রাস্ট মামলাটাই তো একটি প্রতিহিংসামূলক একটি মামলা। রাজনীতিতে প্রতিহিংসা কি পরিমাণে গেলে যে আমরা এখন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি দেখছি, আমরা দেখছি যে ব্যাংক লুট হচ্ছে, আমরা দেখছি যে যারা 2 দিন আগে আওয়ামী লীগের একেবারে ওয়ার্ড লেভেলের কর্মী ছিল, তাদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। সেখানে একটি চ্যারিটেবল ট্রাস্ট মামলা, যে অর্থটি এখনো ব্যাংকে সুদে আসলে অ্যাকাউন্টে আছে, এবং সরকার দলীয় রাষ্ট্রপক্ষ কিন্তু প্রমাণ করতে পারে না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনোভাবে এই তথাকথিত দুর্নীতির সাথে জড়িত ছিল। সেই মামলায় কিন্তু উনি অন্যায়ভাবে 2 বছর অলরেডি জেলে ছিলেন। আজকে এখানে কোনো দল এবং পরিবারের মধ্যে কোনো বৈষম্য বা বিভেদ নেই। পরিবার যেই ইনিশিয়েটিভটি নিয়েছে বা যেই কাজটি করছে, দল সেটাকে 100% সমর্থন করছে। দলের কর্মসূচি আলাদাভাবে থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্থায়ী জামিন বা ওনার মুক্তির জন্য দলের কর্মসূচি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু বিএনপি যেহেতু জনগণের জন্য রাজনীতি করে, বিএনপি ইতিমধ্যেই, আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, কারণ আপনারা হয়তো জানেন না, বিএনপি ইতিমধ্যেই 2 কোটি মানুষকে প্রথম 2 মাসে ত্রাণ দিয়েছে। বন্যার সময় আওয়ামী লীগ সরকার, আমার নির্বাচনী এলাকার এমপিকে কিন্তু আমি ত্রাণ দিতে দেখি নাই, কিন্তু আমার নির্বাচনী এলাকায় আমি ত্রাণ দিয়েছি, আমার দল ত্রাণ দিয়েছে। এইভাবে সারা দেশে কিন্তু আমরা ত্রাণ দিয়েছি, এবং আমরা 12 বছর ধরে কিন্তু বিএনপি রাস্তায় আছে, বিরোধী দলে আছে। তারপরেও কিন্তু বিএনপির একটি মাত্র কথা সেটা হচ্ছে জনগণের পাশে দাঁড়াতে হবে। বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। আমরা এই সীমাহীন দুর্নীতির মধ্যে এই যেভাবে দুর্নীতিগ্রস্ত, আপনি বললেন না স্বাস্থ্য খাত নাই, যে আফজাল সাহেব বললেন যে স্বাস্থ্য খাত নিয়ে শুধু কথা বললে হবে না, উনি একদিকটি সঠিক কথাই বলেছেন। কারণ প্রধানমন্ত্রী, ওনারা সবাই প্রধানমন্ত্রীর উপর চাপান যে প্রধানমন্ত্রী এত কাজ করছেন, প্রধানমন্ত্রী এত কাজ করছেন এই কারণে, উনি যদি এটা সত্য হয়েও থাকে, এত কাজ করছেন এই কারণে যে প্রত্যেকটি সেক্টর গত 12 বছরে ধ্বংস করে ফেলেছেন। শিক্ষা খাত,
যুব খাত, কৃষি খাত, আপনার স্বাস্থ্য খাত, শিক্ষা খাতে এক একজন এক এক কথা প্রত্যেকদিন বলছে। অবশ্যই গার্জিয়ানরা চিন্তিত, কারণ ডিজিটাল, তথাকথিত ডিজিটাল, মেজবা সাহেব বললেন যে এই জুম আমরা ব্যবহার করছি। মানে আমরা হয়তো বাংলাদেশে জুম চিনি না, কিন্তু পৃথিবীর বহু জায়গায়, সব জায়গায় বহু বছর ধরে জুম ব্যবহৃত হচ্ছে। অ্যাডভোকেট আফজাল হোসেন, আমি শামা এই পর্যায়ে আমরা একটু অ্যাডভোকেট আফজাল হোসেনের কাছে যেতে চাই। যে বিষয়টি আসলে শামা বললেন যে এটি একটি দুর্নীতির মামলা, কিন্তু সরকার প্রমাণ করতে পারেনি, এই প্রসঙ্গে আপনার মতামত জানতে চাইব, বিষয়টি কতটা সত্যি। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে দুর্নীতি, যেহেতু খালেদা জিয়ার বিরুদ্ধে এটি দুর্নীতির মামলাই বলছি আমরা, চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা, এবং এখনো যেটি আমরা দেখছি যে সব ক্ষেত্রেই আসলে দুর্নীতির বিষয়টি ভয়াবহ। এখন এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণের উপায় কি? ধন্যবাদ আপনাকে। আমি শামা ওবায়দের কথায় যেটা বুঝলাম সেটা হলো যে এত দেশে দুর্নীতি হচ্ছে, সেখানে বেগম খালেদা জিয়ার এই অল্প কয়েকটি টাকার দুর্নীতি অথবা এটি লোপাট, এটি একটা যৌক্তিক অথবা এটিকে একটা বৈধতা দেয়া যেতে পারে, এরকম একটি কথা উনি না, এটা বিএনপির অনেকে কিন্তু বলেন। আপনি আমার কথার ভুল ব্যাখ্যা দিচ্ছেন। না 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 না, আমি আপনাকে আমার ইন্টারসেপ্ট করতে হচ্ছে। না 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 না, আমি শেষ করি। আমি বলছি যে এইটা কোনো দুর্নীতি ছিল না। না না, ঠিক আছে, না ঠিক আছে, আমাকে আমি যে অ্যাঙ্কর যিনি আছেন তাকে একটু বলবো যে আমাকে একটু কথা বলার সুযোগ করে দেয়। নিশ্চয়ই। এভাবে যদি এখানে যদি মানে ওভারল্যাপিং হয়, আমার পক্ষে কথা বলা একটু অসম্ভব। যাই হোক, আমরা এই কারণে বলছি যে দুর্নীতি তো হয়েছে, এবং টাকাটা কখনই কিন্তু একটা চ্যারিটেবল ট্রাস্টের টাকা, সেই টাকাটি কোন অ্যাকাউন্টে আজকে চলে গিয়েছিল এবং সেখান থেকে এখন কোন অ্যাকাউন্টে আসছে, এগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করেই কিন্তু এখানে অপরাধ প্রমাণিত হয়েছে। সুতরাং এটা একেবারে মানে আদালতের বিষয়, এবং আদালত এটা মানে সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু বিএনপি এখন তারা তো বলবেই এ কথা যে তাদের নেত্রী, সংকটটা ওখানেই। এখন আজকে শামা ওবায়েদ অথবা অন্য যারা বিএনপির এই প্রজন্মের যারা আছেন, তারা কিন্তু তাদের আবেগ, ইমোশন দলের প্রতি, তাদের নেত্রীর প্রতি আমি শ্রদ্ধা করি, কিন্তু সংকটটা তৈরি গেছেন তাদের পূর্বসূরীরা। কারণ পূর্বসূরীরা বাংলাদেশের যে রাজনীতিটা এখানে তৈরি করে গিয়েছেন, সেই রাজনীতির কিন্তু বলি হচ্ছে আজকে বাংলাদেশ, অথবা সেই রাজনীতির ঘানি টানতে হচ্ছে বিএনপির বর্তমান কালের এই কর্মীদের অথবা এই নেতৃবৃন্দদের। কারণ বিএনপি একেবারে এই হত্যা, খুন, সন্ত্রাস এটিকে ধারণ করেই রাজনীতি করে। এবং একটু আগে যেটা বলছিলেন শামা ওবায়েদ, যে এখানে প্রতিশোধ অথবা প্রতিহিংসা রাজনীতি কি দেখেছে? প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশে 21শে আগস্টের হত্যাকাণ্ড, নিকট অতীতে একেবারে আওয়ামী লীগের পরিবারকে, আমাদের নেত্রীকে হত্যা করা, অথবা আইবি রহমান সহ 24 জন মানুষকে হত্যা করার যে ষড়যন্ত্র, এবং তারপরে জজমিয়া নাটক তৈরি করা, এবং বাংলাদেশে এইরকম করে যে একটা জঙ্গিবাদের রাষ্ট্র তৈরি করা, অথবা আজকে যখন আমাদের শিউরে ওঠে গা, যদিও বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন হয়েছে, তারপরও মাঝদের কথা নতুন করে আবার যখন আসে, তখন দেখি যে কিভাবে জিয়াউর রহমানের সাথে সম্পর্ক। সুতরাং এই যে সামগ্রিক বিষয়, এই ঘানিগুলো কিন্তু বিএনপির বর্তমান প্রজন্মের যারা আছে, যারা নেতৃত্বে আছে, তাদেরকে টানতে হচ্ছে। আমরা অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মেজবার কাছে যাব এই পর্যায়ে। আমি যেটা আরেকটা যেটা বলতে চাইছি, না, আমরা এটি আপনার কথাটা আমরা শুনতে পেয়েছি, এবং এই প্রসঙ্গেই আমি যেতে চাই অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মেজবার কাছে, যে দুর্নীতির প্রসঙ্গটি আসছে এবং যেটি আমাদের আলোচনায় এটি খুবই স্পষ্ট, যে এমনকি অধ্যাপক মেজবা কামালও যেটি বলছিলেন যে যেই সরকারই আসুক না কেন, দুর্নীতির বিষয়গুলো থাকছে এবং প্রতিটি খাতে থাকছে। এই প্রসঙ্গে আপনার বক্তব্য শুনতে চাই। আমরা একদম শেষ পর্যায়ে আছি, এইসব দুর্নীতি থেকে আসলে মুক্তির কোনো উপায় আছে কিনা, এবং কি সিদ্ধান্ত নিলে এটি কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? নিয়ন্ত্রণ তো করতেই হবে, কারণ আসলে আপনি যেটি বলছেন বা মেজবা কামাল সাহেব যেটি বলছেন, আসলে সব ক্ষেত্রেই, সব সেক্টরেই আমরা তো সবাই জানি, পর্দা কেলেঙ্কারি, বালিশ কেলেঙ্কারি, পূর্ত মন্ত্রণালয়, সব মন্ত্রণালয়েই দেখা যায় যে এটাতে হাত দিবেন সেটাতেই এই ধরনের ভয়াবহ ধরনের, আশ্চর্যজনক ধরনের দুর্নীতির ঘটনা বের হয়ে আসে। তো এইগুলো তো ধরতে হবে। এখন ধরার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? তাইলে আপনি বলছেন যে আমাদের কি করা উচিত। আমি আমার যতটুকু মনে করি যে আমাদের দুর্নীতি দমন কমিশন যেটি আছে সেটিকে স্বাধীন করতে হবে, সেটিকে শক্তিশালী করতে হবে। মানি লন্ডারিং আইনটাকে আরো সংশোধন করে দুর্নীতি দমন কমিশনকে আরো ক্ষমতাশালী করতে হবে, এবং দুর্নীতি দমন কমিশনে সব ধরনের তদবির
দুর্নীতি দমন কমিশনে কোন সব ধরনের প্রভাব থেকে মুক্ত করে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং সেখানে দুর্নীতি দমন কমিশনের তদন্তে, স্বাধীন তদন্তে যেই দুর্নীতিতে জড়িত থাকুন না কেন, যার কথাই আসুক, তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নিতে পারে সেটি নিশ্চিত করতে হবে। সেটি যদি নিশ্চিত করা না যায় তাহলে আপনার এই মাছ চাষের জন্য, পুকুর খনন দেখার জন্য বিদেশ গমন বা বালিশ উপরে তোলার জন্য 7,000 টাকা, 4,000 টাকার বইয়ের দাম 84,000 টাকা, পর্দার দাম 37 লক্ষ টাকা, এই সমস্ত ঘটনা আসলে কখন দেখছি আমরা? এই ঘটনাটা যখন মিডিয়া যখন গিয়ে এটাকে বাইট করছে তখন আমরা জানতে পারছি। আমাদের একদমই সময় কম। অধ্যাপক মেজবাহ কামাল, আপনার শেষ বক্তব্য শুনবো। আসলে সার্বিকভাবে দুর্নীতির কথা আমরা শুনছি, আমরা শিক্ষার বিষয়টিতে আবার আসতে চাই যে অভিভাবকরা যেহেতু অনেক চিন্তিত হয়ে পড়ছে, পরীক্ষা, স্কুল খোলা, স্কুল বন্ধ, তো এই ক্ষেত্রেও তারা অন্যান্য দুর্নীতির সঙ্গে এটাকে জড়িয়ে ফেলছেন কিনা, তাদের অনিশ্চয়তা থেকে আসলে তাদেরকে কিভাবে আমরা মুক্তি দিতে পারি? আসলে আমাদের দেশে দুর্নীতিটা উৎসাহিত হয় রাজনীতি। আমাদের এখানে দুর্নীতির পেছনে রাজনীতির প্রশ্রয় থাকে, সে যে দলই ক্ষমতায় থাকুক না কেন। এইটা একটা খুবই দুর্ভাগ্যের বিষয়। এটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। আসলে এটা বন্ধ না করতে পারলে আমরা এই বৃত্ত থেকে বেরোতে পারবো না। এটা অনতিক্রান্ত বৃত্ত হয়ে যাচ্ছে, এটা থেকে বেরোতে হবে। এবং তার জন্য আমি মনে করি যেটা যে আমাদের মেজবাহ কামাল ভাইয়ের সাথে একটু যুক্ত করি, শুধু দুর্নীতিটা শুধু রাজনীতির মধ্য থেকে আসে না। একজন মন্ত্রী চাইলেই কিন্তু পারবেন না, তার মন্ত্রণালয়ের অনেকগুলো উইংস আছে, সেই সমস্ত কর্মকর্তা তারা যদি এখানে জড়িত না হন তাহলে কি? আমরা আলোচনা এই পর্যায়ে শেষ করতে হচ্ছে, খুবই দুঃখিত। আমরা যেটি বলছিলাম যে শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি সব মিলিয়ে আমরা একটি টানাপোড়েনের মধ্যে আছি। আশা করব করোনাকালে এই টানাপোড়েন থেকে, আমাদের অন্য টানাপোড়েন সবকিছু থেকে আমরা মুক্ত হতে পারবো এবং সার্বিকভাবে এক থেকে আমরা লড়াই করে এই অবস্থা থেকে মুক্ত হতে পারবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।